ইউটিউবাররা অথবা ব্লগাররা কিভাবে তাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারে আজকে জানবো এই ভিডিওতে। বন্ধুরা, আমরা যখন প্রথম কোনো ইউটিউব চ্যানেল শুরু করি অথবা আরও ভালোভাবে বলতে গেলে কোনো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, কিছুদিন করার পরে তো আমাদের মনিটাইজেশন শুরু হয় না। তারপরে যখন আমাদের মনিটাইজেশন হয়ে যায়, যখন আমাদের ইনকাম হওয়া শুরু করে, কিছুদিন পরে যখন ইনকামের পরিমাণ বাড়তে থাকে, আমাদের প্রথম চিন্তা হয় ইনকাম ট্যাক্সে আমরা এই ইনকামগুলো কিভাবে দেখাবো। দুদিন আগেই আমার অফিসে একজন জুনিয়র এসেছিল, এসে জিজ্ঞাসা করছিল যে একজন ইউটিউবার এসছে তার কাছে ফাইল করতে, কিন্তু সে বুঝতে পারছে না যে কিভাবে তার ইনকামটা শো করবে। কেননা একজন ইউটিউবার অথবা ব্লগারের শুধুমাত্র এক ধরনের ইনকাম থাকে না, অনেক ধরনের ইনকাম থাকে। এছাড়া ইনকাম ট্যাক্সে যে সোর্স অফ ইনকাম দেখাতে হয় তারও কিন্তু অনেকগুলো হেড থাকে, যার ফলে অনেকেই কনফিউজড হয়ে যায় যে কিভাবে একজন ইউটিউবারের ইনকাম ট্যাক্স ফাইল করা যেতে পারে। তা আজকের ভিডিওতে বন্ধুরা এই পুরো কনফিউশন দূর হতে চলেছে। তার জন্য সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, যাতে তোমাদেরও কনসেপ্ট ক্লিয়ার হয় এবং তোমরাও যাতে ভবিষ্যতে ফাইল করতে গেলে এই ধরনের কোনো অসুবিধায় না পড়ো। প্রথমে চলে আসি একজন কন্টেন্ট ক্রিয়েটার অথবা একজন ব্লগারের কত ধরনের ইনকামের সোর্স হতে পারে। যাদের মোটামুটি রকম মনিটাইজেশন হয়ে গেছে তারা প্রত্যেকেই কম বেশি জানো যে কত ধরনের ইনকামের সোর্স এখান থেকে হতে পারে। তবু আমি এখানে সংক্ষেপে একটু আলোচনা করে নিচ্ছি। ইউটিউব থেকে ম্যাক্সিমাম লোক যখন রোজগার করা শুরু করে, প্রথমেই যে রোজগারটি সে পেয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হলো গুগল অ্যাডসেন্স। অর্থাৎ আমরা যখন কোনো ইউটিউবে ভিডিও দেখি, সেই ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডের বিনিময়ে গুগল আমাদের কিছু পয়সা দেয় এবং সেই অ্যাডগুলো চলার জন্য গুগল আমাদের কাছ থেকে 45% কেটে রাখে এবং 55% ওই কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে থাকে যার চ্যানেলে এই অ্যাডগুলো চলেছে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই একটা মেন সোর্স অফ ইনকাম ইউটিউব চ্যানেলের জন্য। এছাড়া ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রেও এই ধরনের অ্যাড চলে থাকে এবং সেক্ষেত্রে তারা রোজগার করে থাকে। 2 নম্বর হলো স্পন্সরশিপ। অর্থাৎ সে যখন তার ইউটিউব চ্যানেল রান করছে, সেই চ্যানেল যখন একটু বড় হয়ে যায় তখন দেখা যায় বিভিন্ন কোম্পানি তার সাথে যোগাযোগ করে এবং সেই কোম্পানির সাথে তারা একটা টাই আপে যায় এবং সেই কোম্পানির হয়ে তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট সেই চ্যানেলে করে থাকে এবং তার বিনিময়ে সেই কোম্পানি তাকে কিছু অর্থ প্রদান করে থাকে। সেইগুলোও কিন্তু আমাদের একটা সোর্স অফ ইনকাম, এটাও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে। 3 নম্বর হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা অনেক সময় দেখে থাকি, বিশেষ করে টেক চ্যানেলের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, যে কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়ার পর সেই প্রোডাক্টের একটা লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া থাকে এবং কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্টটি কেনে, তাহলে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটার সেই প্রোডাক্টটি বিক্রি করার জন্য একটা কমিশন কিন্তু সে পেয়ে থাকে। এটা কিন্তু তার একটা কমিশন ইনকাম, এটাও কিন্তু ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হয়। এছাড়া অনেক সময় দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন ডোনেশন লোকের কাছ থেকে কালেক্ট করে থাকে, যারা তাদের এই কন্টেন্ট ক্রিয়েশন চালিয়ে যেতে পারে এবং যারা তাদের এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য খুশি হয় তারা এই ডোনেশন করেও থাকে। এই ধরনের ডোনেশনও কিন্তু ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়ে। এরপরে আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক প্রোডাক্টের অনেক ইউটিউবার পেড রিভিউ দিয়ে থাকে, অর্থাৎ সেই প্রোডাক্টের একটা রিভিউ সে করে থাকে এবং তার জন্য সে একটা টাকা সেই কোম্পানির কাছ থেকে নিয়ে থাকে। এছাড়া আরও একটা বড় ইনকামের সোর্স যেটি দেখা যায়, অনেক ইউটিউবার আছে সে যে নিশের ওপর তার কন্টেন্ট ক্রিয়েট করছে সেই নিশের ওপর একটা কোর্স তৈরি করে সেই কোর্সও কিন্তু সে বিক্রি করে এই ইউটিউবের সাহায্যে। এই ইউটিউবের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করে সে কিন্তু সেই কোর্সগুলো বিক্রি করে থাকে। সেটা ডাইরেক্টলি ওই ইউটিউব থেকে ইনকাম না হলেও এটাও কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েশন এবং এর জন্য সে রোজগার করছে। সুতরাং এগুলো কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে। এই টোটাল এতগুলো ইনকাম ন্যাচারালি দেখা যায় যেগুলো আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটারকে করতে দেখি। এবার এতগুলো ইনকামের সোর্স থাকার জন্য অনেকেই কনফিউজড হয়ে যায় তারা কোন ফর্মে ইনকাম ট্যাক্স ফাইল করবে। এছাড়াও দেখা যায় যে কোনো সময় তারা কনফিউজড হয়ে যায় যে এই ইনকামটি অল্প আছে তাই এই ইনকামটি কি ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়বে কি পড়বে না, এই ধরনের কনফিউশন হয়ে থাকে। যাই হোক, এবার আমরা দেখে নিই যে ইনকাম ট্যাক্সে আমরা কি ধরনের ইনকাম দেখানোর সুযোগ পেয়ে থাকি। প্রথমেই আসছে ইনকাম ফ্রম স্যালারি। অর্থাৎ আমরা যদি কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকি তাহলে সেই অর্গানাইজেশন আমাদের একটা স্যালারি প্রোভাইড করে। আমরা যেহেতু সেই অর্গানাইজেশনের হয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা আমাদের ইনকামটি ইনকাম ফ্রম স্যালারি হিসেবে দেখাতে পারি।
নম্বর হলো ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, অর্থাৎ আমার যদি নিজস্ব কোনো বিজনেস থাকে অথবা আমি যদি কোনো প্রফেশনাল হই, যেমন ট্যাক্স কনসালটেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই ধরনের এরা প্রফেশনালের মধ্যে পড়ছে। এছাড়া আমার যদি কোনো বিজনেস থাকে তাহলে আমি ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন হেডে আমার ইনকাম দেখাতে পারি। 3 নম্বর হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটা হলো আমার যদি কোনো বাড়ি থাকে এবং সেই বাড়িটি ভাড়া দিয়ে থাকি তাহলে সেই বাড়ি ভাড়া বাবদ যে আমি ইনকামটি পাচ্ছি সেটি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসাবে আমাকে দেখাতে হবে। 4 নম্বর হলো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, অর্থাৎ আমি যদি কোনো সম্পত্তি বিক্রি করি এবং সেই সম্পত্তি বিক্রি করার জন্য যদি আমার কোনো প্রফিট হয় তাহলে সেই প্রফিটটিও আমার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে। যেমন আমি কোনো বাড়ি বিক্রি করলাম, এছাড়া আমি কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করলাম, এগুলোও কিন্তু আমার ইনকাম ট্যাক্স ফাইলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হিসাবে দেখাতে হবে। এবং এই 4টি হেডের মধ্যে কোনো হেডের মধ্যেই যদি আমার ইনকাম এসে না পড়ে তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সে আমার ইনকাম দেখাতে হবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা দেখা যায় ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট অথবা এফডি থেকে অথবা রেকারিং যে কোনো ধরনের ইন্টারেস্ট আর্ন যদি আমরা করে থাকি তাহলে সেইগুলো আমার ইনকাম ফ্রম আদার সোর্সে দেখানো হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের আরও ইনকাম, যেরকম কোনো ব্রোকারি পেয়েছে কেউ, এছাড়া কেউ যদি কোনো গ্যাম্বলিং করে কোনো রোজগার করে, অবশ্যই লিগ্যাল গ্যাম্বলিং থেকে কোনো যদি রোজগার হয় তাহলে সেইগুলো আমার ইনকাম ফ্রম আদার সোর্সে আমি দেখাতে পারি। তাহলে ইনকাম ট্যাক্সে আমরা এই 5টি হেড দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা কোনো রোজগার করতে পারি, এবং যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে আমরা অনেক অপশান পাচ্ছি যেখান থেকে আমরা রোজগার করতে পারি। তাই এতগুলো অপশান দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি পুরো ডিটেলে আলোচনা করছি। আশা করি দেখার পর তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তোমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। প্রথমে বলে রাখি, অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে ডিটেলে আলোচনা করেছি যে কার কার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ফাইল করা প্রয়োজন আছে এবং কার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন নেই। ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওর পর অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশানে অবশ্যই আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিও দেখে তো তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার প্রথমে ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন আছে কি প্রয়োজন নেই। তবু আমি একটু সংক্ষেপে বলে রাখি, কারো বয়স যদি 60 বছরের নিচে হয়, এখানে মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, সবার জন্যই একই নিয়ম যে 60 বছরের নিচের কোনো ব্যক্তির ইনকাম যদি 2.5 লাখের নিচে থাকে, টোটাল ইনকাম সব ইনকাম মিলিয়ে তার যদি ইনকাম 2.5 লাখের নিচে থাকে তাহলে তার ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো প্রয়োজন নেই। আর তার বয়স যদি 60 বছর থেকে 80 বছরের মধ্যে হয় তাহলে তার ইনকাম যদি 3 লাখের মধ্যে হয়ে থাকে তাহলে তার ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো প্রয়োজন নেই। আর তার বয়স যদি 80 বছরের ওপরে হয় আর তার ইনকাম যদি 5 লাখের নিচে হয় তাহলে কিন্তু তার ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো প্রয়োজন নেই, যদি না তার কোনো টিডিএস থাকে। এটা হলো বেসিক জিনিস, ডিটেলে জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখে নিও। এবার আমরা চলে আসি তোমরা তোমাদের ইনকাম ট্যাক্স ফাইল কিভাবে করতে পারবে। ইনকাম ট্যাক্সের প্রথম হেড দেখি ইনকাম ফ্রম স্যালারি। তাই ইনকাম ফ্রম স্যালারি আমি প্রথমেই বলেছি, কোনো অর্গানাইজেশনে যদি তুমি কাজ করো তাহলেই কিন্তু তুমি সেই অর্গানাইজেশন থেকে যে স্যালারি পাও সেই স্যালারি এখানে দেখাতে পারো। তাই এক্ষেত্রে তো তুমি কোনো অর্গানাইজেশন কাজ করছো না, যদি কাজ করতে তাহলে তুমি প্রতি মাসে একই পরিমাণ স্যালারি পেতে। এক্ষেত্রে এটা স্যালারি কোনোভাবেই না, কেননা তোমার ইনকাম প্রতি মাসেই ফ্ল্যাকচুয়েট করে। 2 নম্বরে যেটা আসছে সেটা হলো ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। তাই ইউটিউব থেকে যে ইনকাম আমরা করছি সমস্ত ধরনের ইনকামে সেই ইনকাম আমরা বিজনেস ইনকাম হিসাবে দেখাতে পারি, কেননা এক্ষেত্রেও দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই অনেক টিম হায়ার করতে হয়, একটা অফিস ভাড়া নিতে হয়, এছাড়া অন্যান্য অনেক ধরনের খরচা একটা বিজনেসের মতনই হয়ে থাকে, সুতরাং আমরা এটা বিজনেস হিসেবে ট্রিট করতে পারি। 3 নম্বর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তা হাউস প্রপার্টি ইনকাম তো এটা কোনোভাবেই নয়, কেননা আমরা কোনো বাড়ি ভাড়া দিয়ে রোজগার করছি না, সুতরাং হাউস প্রপার্টি ইনকাম এটা কোনোভাবেই কনসিডার করা যায় না। 4 নম্বরে আসছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। এটাও একই রকমভাবে এই অপশানে আমরা পড়ছি না, কিন্তু 5 নম্বর অপশানটা খুব ইম্পর্ট্যান্ট, ইনকাম ফ্রম আদার সোর্স। তা আমাদের এই ইউটিউব বা অথবা ব্লগিং থেকে রোজগারকে আমরা ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবেও কনসিডার করতে পারি, কিন্তু এক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সেই সুবিধা অসুবিধাগুলো চলো আমরা দেখে নিই। দেখো, প্রথমে আমরা যদি বিজনেস ইনকাম হিসাবে আমাদের ইনকাম দেখাই তাহলে কি হতে পারে। তা আমি প্রথমে দেখে নিলাম যে আমার কোনো ইউটিউব চ্যানেল থেকে আমি টোটাল কত ধরনের রোজগার করেছি। গুগল অ্যাডসেন্স থেকে আমাদের ইনকাম হয়েছে ধরে নিলাম 2 লাখ টাকা, স্পন্সরশিপ থেকে 50,000 টাকা, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে 20,000 টাকা, এছাড়া মেম্বারশিপ ফিজ হিসাবে অথবা ডোনেশন হিসাবে আমরা 30,000 টাকা পেয়েছি, পেড রিভিউ হিসাবে আমরা 20,000 টাকা পেয়েছি, এছাড়া বিভিন্ন কোর্স বিক্রি করে 50,000 টাকা পেয়েছি।
আমি এগুলো লামসাম একটা অ্যামাউন্ট ধরলাম এবং সব রাউন্ড ফিগারে ধরলাম যাতে বুঝতে একটু সুবিধা হয়। তা আমাদের এই টোটাল ইনকাম যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি টোটাল 4,70,000 টাকা আমাদের ইনকাম হয়েছে। আর খরচ যদি আমরা দেখি এর এগেনস্টে, ধরো ডোমেন কিনতে আমাদের 10,000 টাকা খরচা হয়েছে। অনেক ব্লগারদের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ডোমেন কিনতে হয়, কেননা তাদের নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, সেক্ষেত্রে ডোমেন লাগে। এছাড়া অ্যাডভার্টাইজমেন্ট বাবদ সে 30,000 টাকা খরচা হয়েছে। এডিটার, তার 10,000 টাকা খরচা হয়েছে এডিটারের পেছনে। স্যালারি হিসাবে ধরে নিলাম 1 লাখ টাকা দিয়েছে। ইলেকট্রিসিটি বছরে 20,000 টাকা খরচা হয়েছে। অফিস এক্সপেন্সেস 20,000 টাকা হয়েছে। এছাড়া মিসলেনিয়াস এক্সপেন্সেস 50,000 হয়েছে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো তার যে টোটাল অ্যাসেট আছে, অ্যাসেট মিনস হলো বিজনেসের জন্য যে সে অ্যাসেট ব্যবহার করছে, অর্থাৎ সে যে ক্যামেরা কিনেছে, ট্রাইপড কিনেছে, ল্যাপটপ আছে, এগুলো টোটাল ধরছি 1 লাখ টাকা রয়েছে। সেই ল্যাপটপ, ক্যামেরার এগুলো ডেপ্রিসিয়েশন রয়েছে, আমি ধরে নিলাম সেই ডেপ্রিসিয়েশন 10%। যদিও 10% সব প্রোডাক্টের ক্ষেত্রে হয় না, যেরকম ফার্নিচারের ক্ষেত্রে 10% থাকে, মেশিনারির ক্ষেত্রে 15% থাকে, কম্পিউটারের ক্ষেত্রে 40% থাকে, এগুলো ইনকাম ট্যাক্সের এক একটা স্ল্যাব থাকে। তবু আমি এখানে সুবিধার জন্য 10% ধরে রাখছি, কারণ আমাদের হিসাব করতে যাতে সুবিধা হয়। তা ডেপ্রিসিয়েশন যদি আমরা এখানে 10,000 টাকা বসাই, তাহলে টোটাল এক্সপেন্সেস আমরা দেখতে পাবো 2,50,000 টাকা। তা এখানে সিম্পল হিসাব যে 4,70,000 থেকে 2,50,000 যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের টোটাল ইনকাম আমরা পাবো 2,20,000 টাকা। তা আমরা এই 2,20,000 টাকাকে আমরা বিজনেস ইনকাম হিসাবে দেখাতে পারি এবং ইনকাম ট্যাক্সে বিজনেস ইনকাম হিসাবে ফাইল করতে পারি। এবার আমরা এর মধ্যে একটু টুইস্ট নিয়ে চলে আসি। ধরে নিলাম কেউ একজন সার্ভিস করে, সাথে সে কন্টেন্ট ক্রিয়েশন করছে এবং কন্টেন্ট ক্রিয়েশন করে সে সবেমাত্র তার কিছু ইনকাম শুরু হয়েছে। ধরে নিলাম খুব সামান্য 5,000, 10,000 অথবা 15,000 টাকা, যেটা কিনা খুবই কম। 5,000, 10,000 অথবা 15,000 ধরে নিলাম যে এরকম খুব কম রোজগার তার সাপেক্ষে হয়েছে। কম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, তার সাপেক্ষে এটা কম রোজগার হয়েছে। সে চাইছে যে কোনো ঝামেলায় না যেতে, অত বিজনেস না দেখাতে, এবং যাতে সিম্পলি তার ইনকাম ট্যাক্স ফাইল করা যায় সেটার দিকে সে নজর দিতে চাইছে। সেক্ষেত্রে সে এই 15,000কে ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে দেখিয়ে তার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারে। অর্থাৎ সে স্যালারি একদিকে দেখাবে আর একদিকে ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে টোটাল 15,000 টাকাকে দেখিয়েই তার ইনকাম ট্যাক্স ফাইল করে দেবে। সেক্ষেত্রে কিন্তু সে কোনো ধরনের খরচা কোনো কিছু বাদ দিচ্ছে না। কিন্তু যখন দেখা যায় এই ইনকামটা প্রচুর পরিমাণে হওয়া শুরু করেছে, তখন কিন্তু এই পুরো টাকার উপর ট্যাক্স পেমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন আমরা এই ইনকামকে বিজনেস অথবা প্রফেশন হিসাবে দেখাতে অনেকটা বাধ্যই হয়ে যায় বলা যায়, এবং আমরা বিজনেস হিসাবে সেটাকে ট্রিট করা শুরু করি। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে কোনো একটি বিজনেসের সাথে অলরেডি যুক্ত আছে, সাথে ইউটিউবিং করছে এবং সেখান থেকে সামান্য কিছু রোজগার করেছে, সেটাও সে আদার সোর্স অফ ইনকামে অ্যাড করে দিয়ে তার ইনকাম ট্যাক্স ফাইল করে নিতে পারে। তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু আমরা কোনো এক্সপেন্সেস বাদ দিতে পারি না। বিশেষ করে যে ইনকামের উপর আমাদের টিডিএস কেটেছে তার উপর তো কোনো কিছুই আমরা বাদ দিতে পারি না। ওটা কিন্তু টোটালটাই আমাদের ইনকামে দেখাতে হয়, যদি আমরা সেটা ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে দেখিয়ে থাকি। ইনকাম ফ্রম আদার সোর্সে আমাদের ইনকাম যদি দেখায়, আর একটা অসুবিধা দেখা যায়, সেটা হলো আমাদের যদি এই বছরে কোনো লোকসান হয়, সেটা যদি আমি ইনকাম ফ্রম আদার সোর্সে দেখাতে যাই, তাহলে কিন্তু আমরা সেই লোকসান ইনকাম ফ্রম আদার সোর্সে দেখাতে পারবো না। কিন্তু যদি আমরা সেটা ইনকাম ফ্রম বিজনেস অথবা প্রফেশনে দেখাই, তাহলে কিন্তু এই বছরে যে লোকসান হয়েছে সেটা কিন্তু আমরা পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। অর্থাৎ এই বছরে ধরে নিলাম আমার 50,000 টাকা লোকসান হয়েছে, আমি যদি ডিউ ডেটের মধ্যে ঠিকঠাকভাবে আমার ফাইল করি, তাহলে কিন্তু পরের বছর যে ইনকাম হবে সেই ইনকাম থেকে ওই 50,000 টাকা বাদ চলে যাবে, এবং তারপরে যে টাকা পড়ে থাকবে তার উপর আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার চলে আসি আমাদের ফাইনাল স্টেপে, যে আমরা এক্ষেত্রে কোন কোন ফর্ম ফিল আপ করে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে পারি। দেখো, ইনকাম ট্যাক্সে কোন ফর্মটি তোমাদের জন্য অ্যাপ্লিকেবল তার জন্য অলরেডি একটি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ইনকাম ট্যাক্সে ইন্ডিভিজুয়ালদের জন্য টোটাল 4 রকম ফর্ম দেখা যায়, ITR 1, 2, 3 and 4। এবার ITR 1 হলো স্যালারিড পার্সনদের জন্য। এবার যেসব ইউটিউবার দেখা যায় তাদের মেন রোজগার সেটি হলো স্যালারি থেকে আসছে, ধরে নিলাম সে স্যালারি থেকে বছর গেলে 5 লাখ টাকা রোজগার করছে। এইবার সে ইউটিউব থেকে 5,000 অথবা 10,000 টাকা রোজগার করছে, সেটি সে ইনকাম ফ্রম আদার সোর্সে দেখাতে চায়। তখন সেক্ষেত্রে কিন্তু সে ইনকাম ফ্রম আদার সোর্সে ওই ইনকাম দেখিয়ে ITR 1-এ তার ফাইল করতে পারবে।
আইটিআর 2-তে কখন আমরা ফাইল করতে পারবো? দেখো, আইটিআর 1-এ যারা ফাইল করতে পারে না তাদের জন্য আইটিআর 2 এর অনেক অপশান রয়েছে, অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, আগের ভিডিওতে আছে, তোমাদেরকে বললাম, সেখানে দেখে নিও, পুরো বুঝে যাবে। আমি মোটামুটি একটা সিনারিও তোমাদেরকে বলছি, যেখানে ধরো তোমার আর অন্য কোনো রোজগার নেই, শুধুমাত্র ইউটিউব থেকেই রোজগার, এবং সেটিও তুমি ইনকাম ফ্রম আদার সোর্সে তোমার ইনকাম দেখাতে চাও, সেক্ষেত্রে তুমি আইটিআর 2-তে তোমার ফাইল করতে পারো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই আইটিআর 2 দেখা যায় যে অ্যাপ্লিকেবল হয় না। মেনলি আইটিআর 1 যারা স্যালারিড পার্সন সাথে ইউটিউবিং করছে, এছাড়া আইটিআর 3 আর আইটিআর 4 অ্যাপ্লিকেবল হয় যারা কোনো বিজনেস করছে সাথে ইউটিউবিং করছে, এছাড়াও শুধুমাত্র ইউটিউবিং করছে, তাদের ক্ষেত্রে আইটিআর 3 আর আইটিআর 4 অ্যাপ্লিকেবল। এবার আমরা দেখে নিই যে কোন কোন ক্ষেত্রে তুমি আইটিআর 3-তে তোমার ফর্ম ফিল আপ করবে আর কোন কোন ক্ষেত্রে আইটিআর 4-এ তোমার ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমে আমরা একটা জিনিস ধরে নিচ্ছি যে তোমার যেহেতু ইউটিউব থেকে রোজগার, এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং, এছাড়া যে কোনো জায়গা থেকে তোমার রোজগার হয়ে থাকুক না কেন, সেগুলো ব্যাংকের মাধ্যমেই হয়েছে, কোনো ক্যাশের ট্রানজ্যাকশন তোমার হয়নি। এবার তোমার যদি টোটাল রিসিভ 2 কোটি টাকার নিচে হয় আর তোমার টোটাল প্রফিট মার্জিন অর্থাৎ ইনকাম থেকে খরচ বাদ দেওয়ার পর যেই অংশটি পড়ে থাকে আমাদের নেট প্রফিট হিসাবে, সেটি যদি 6%-এর ওপর হয়, তাহলে কিন্তু তোমার আইটিআর 4 ফর্ম ফিল আপ করলেই তোমার কাজ হয়ে যাবে। কিন্তু তোমার যদি টোটাল রিসিভ যদি 2 কোটি টাকার উপরে হয় আর তোমার প্রফিট মার্জিন যদি 6%-এর নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে তোমার ফাইল ট্যাক্স অডিট করাতে হবে এবং আইটিআর 3-তে তোমার ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া সবার শেষে বলে রাখি যে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে যে আমরা ইনকামটি পাই, সেটি কিন্তু একটি কমিশন ইনকাম, আর কারো যদি কোনো কমিশন ইনকাম থাকে তাহলে কিন্তু সে আইটিআর 4 ফর্ম ফিল আপ করতে পারে না, তাকে আইটিআর 3 ফর্ম ফিল আপ করতে হয়। সুতরাং তোমার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কোনো রোজগার থাকে তাহলে তুমি অবশ্যই আইটিআর 3-তে ফর্ম ফিল আপ করো, আর তোমার টোটাল রিসিভ যদি 2 কোটি টাকার নিচে এবং প্রফিট মার্জিন যদি 6%-এর ওপরে হয়, তাহলে তুমি আইটিআর 4 ফর্ম ফিল আপ করে তুমি তোমার ইনকাম ট্যাক্সের ফর্মালিটি পূরণ করতে পারো। তাহলে বন্ধুরা, আশা করি পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে। আর তোমাদের যদি কোনো কন্টেন্ট সাজেস্ট করার ইচ্ছা থাকে আমাদেরকে অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব সেই সাবজেক্টের উপর কোনো কন্টেন্ট তোমার জন্য বানিয়ে দিতে। তাহলে বন্ধুরা, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।